হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমাদের পান বরজ দেখতে আর কি। তো ঢাকায় যখন ছিলাম তখন ফ্রেন্ডের সঙ্গে যখনই বলতাম যে আমাদের এলাকায় এরকম পান চাষ হয়, তো সবার মনে একটা প্রশ্ন জাগতো যে কিভাবে হয়, হ্যাঁ, পান চাষ, গাছ কেমন হয়, সেগুলো জানার অনেক ইচ্ছা ছিল। তো আজকের ভিডিওর মধ্যে আমি সবাইকে জানাবো এবং দেখাবো কিভাবে পান চাষ করা হয়। পান চাষ যেখানে করা হয় ওই ক্ষেতটাকে বরজ বলে আমাদের এলাকায়। অনেক এলাকায় এটাকে বড় বলে। ইন্ডিয়ার কলকাতাতে এই বরজকে বর বলে। তো এই যে বরজের চারপাশটা ছাগল বা গরুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য এরকমভাবে বেড়া দিয়ে আটকাইতে হয়। তো এই যে বন্ধুরা, এখানে যেই লতাগুলা দেখছেন এইগুলাই মূলত পানের ক্ষেত আর কি। আর এই পানের ক্ষেতগুলা, পানের এই লতাগুলা যখন এই চালের সমানে চলে যায় তখন এইগুলাকে আবার নিচু করে দেওয়া হয় আর কি। তো আমাকে একটা আমার বড় ভাই জিজ্ঞাসা করছিল যে পান ক্ষেত একবার পান ছড়ানোর পরে ওই পান ক্ষেতটা কেটে ফেলা হয় কিনা। তো আসলে এই পান ক্ষেত পান ছড়িয়ে নেওয়ার পরে কেটে ফেলা হয় না, এগুলাকে আবার প্রসেস করে নিচে ছোট করে দেওয়া হয়। সেই প্রসেসটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই পান গাছগুলাকে, লতাগুলাকে এই যে একজন ছোট করে দিচ্ছে। তো এই যে দেখেন, এইভাবে পানের লতাগুলাকে নিচে শুয়ে তারপরে ছোট করে বেঁধে দেওয়া হচ্ছে। আর পানের গোড়ায় এই যে গিঁটগুলো আছে, এই যে গিঁটগুলো আছে, এখান থেকে এটা মাটির স্পর্শে আসলে এখান থেকে আবার শিকড় গজাবে। শিকড় গজিয়ে গাছগুলো জীবিত থাকবে। তো এইভাবেই মূলত প্রসেসটা চলতে থাকে। এই যে দেখুন, এই যে পানের লতাগুলো এই যে এই পাশে সব বড় হয়ে আছে, চালের সমানে উপরে উঠে গেছে। আর এইগুলাকেই জাস্ট ওই যে ওই পাশে লতাগুলা ছড়িয়ে নিয়েছে, নিয়ে এই যে পুনরায় ছোট করে আবার বেঁধে দিচ্ছে। তো এটা কিন্তু দড়ি দিয়ে বাঁধা যাবে না, হ্যাঁ, এটা বাঁধার জন্য আলাদা একটা খড় আছে, ওইটা দিয়ে বাঁধতে হয়। তো চলুন কৃষকের মুখ থেকে শুনি কিভাবে এটা বাঁধে। তো ভাই, আপনার ওইখানে যেটা আছে ওইটাকে কি বলে, যেটা দিয়ে বাঁধতেছেন? উলু। আচ্ছা, ওইটার নাম উলু। ওইটা বাজার থেকে কিনে নিয়ে আসা লাগে। আর এই যে যেইটা আর কি পানের লতাটা দাঁড় করাচ্ছে আর কি, এটাকে শলি বলে। বাঁশ দিয়ে তৈরি করে, অনেক জায়গায় পাটকাঠি দিয়েও ইউজ করে, বাট বাঁশের শলিটাই বেশি ইফেক্টিভ এখানে। তো বন্ধুরা, এই যে পান বরজে যেন ডিরেক্ট সানলাইটটা না আসে সেই জন্য ধানের যেই খড় আছে, ধানের যে বিচিলিটা হয় ওইটা দিয়ে এইভাবে ছেয়ে দেওয়া হয় যেন সানলাইট ডিরেক্ট পানের লতায় না লাগে। আর আমাকে আমার একটা বন্ধু প্রশ্ন করেছিল যে পানের কাঠ হয় কিনা, পান গাছের কাঠ হয় কিনা। তো আসলে পান কাঠ জাতীয় গাছে হয় না, এটা আসলে এরকম লতা জাতীয় গাছ, এটার এরকম লতা হয়। তো এখানে পান গাছের কোনো কাঠ হয় না। বন্ধুরা, এই যে আমাদের পাশের বরজ এটা, আর আমাদের বরজটা একটু অবহেলিত অবস্থায় পড়ে আছে। আব্বু এটা টেক কেয়ার করতে পারে না, সেই জন্য আমাদের বরজটা থেকেও না থাকার মতো আর কি। এই যে আমাদের বরজ সব মারা গেছে আর কি। আর এইখানের মধ্যে আগের অনেক পুরনো একটা পায়ে চাপা টিউবওয়েল আছে আর কি। এটা অনেক আনকমন একটা জিনিস। আগের যুগে যখন এই স্যালো মেশিন ট্যাশিন ছিল না, তখন এই ধরনের টিউবওয়েলে পানি ওঠানো হতো। এখানে বাঁশ বেঁধে পা দিয়ে চাপার জন্য ব্যবস্থা করা হতো, দেন এখান থেকে পানি দেওয়া হতো। এই যে এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে যদিও এখন। তো প্রচণ্ড গরমের সময় যখন হাঁসফাঁস করে মানুষ, তখন এই যে এই বাগানটাতে অনেকে এসে রেস্ট নেয়।
আর জায়গাটা অনেক সুন্দর। এই যে এক পাশেই সুন্দর ধান ক্ষেত রয়েছে, আর এই যে এটা রাস্তা, রাস্তার উপরে আমি দাঁড়িয়ে, আর এই রাস্তার ঠিক পাশেই এই যে এখানে একটা বাগান, বাগানে অনেকে বসে রেস্ট নেয়। তো এই যে রাস্তার পাশে এই জায়গাটা আমাদের, আর এই জায়গাটাতে একসময় চাষাবাদ করা হতো, এখনও চাষাবাদ করা হয়, বাট এটার পাশে বাড়ি হয়ে গেছে এখন। এই যে জায়গাটা, এবং এটার পাশে এই যে বাড়ি হয়ে গেছে। বাড়িটা যদিও খুব বেশি পুরনো না। তো এই ধরনের জায়গায় আমার একটা বাংলো টাইপ বাড়ি করার খুবই ইচ্ছা। ওই যে চারপাশে, ওই পাশে ধান ক্ষেত থাকবে, এই পাশে খোলা মাঠ থাকবে, আর এখানে একটা সুন্দর সময় কাটানোর জন্য বাংলো বাড়ি থাকবে। তো এই যে বন্ধুরা, আমার আম গাছটা বেশ বড় হয়ে গেছে, এবার অনেক মুকুলও এসছে। দেখা যাক কতগুলো আম থাকে। আর এই আম গাছটার ঠিক পাশেই আমার একটা চন্দন গাছ আছে। তো এই লাল চন্দনের মধ্যে নাকি দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হলো গভীর জঙ্গলে জন্মায়, আর একটা এই যে বাসাবাড়ির আশেপাশে জন্মায়। তো ঢাকা টঙ্গী থেকে আমি 10টা বীজ আনছিলাম, সেই 10টা বীজ থেকে আমি একটা চারা তৈরি করতে পারছি। তো এটা সম্ভবত বাড়ির আশেপাশে যেই চন্দনটা জন্মায় সেইটা, গভীর জঙ্গলে যেটা জন্মায় সেটা না। তো আসলে যখন আমি পুষ্পা সিনেমাটা দেখেছিলাম, তো পুষ্পা সিনেমার মধ্যে যে লাল চন্দনের স্মাগলিংটা হয় এবং এটা অনেক এক্সপেন্সিভ রেটে বিক্রি করে, এটা দেখে আমি ভাবলাম ঠিক আছে, লাল চন্দন চাষ করা যায় বাসায়। সেই জন্য ঢাকা টঙ্গী থেকে আমি 10টা বীজ আনছিলাম। ওই 10টা বীজ থেকে একটা চারা বাঁচাইতে পারছি। জানি না এটা কতটুকু এক্সপেন্সিভ কিনা বা অরিজিনাল লাল চন্দন কিনা, তারপরেও যত্ন করে রেখে দিছি। তো এই যে আমাদের বাড়ির পিছনের পুকুরটা, এই পুকুরে একসময় মাছ ধরতাম এবং গোসল করতাম, বাট এখন পুকুরটা এই যে ত্যক্ত জলাশয় হিসেবে পড়ে আছে, পরিত্যক্ত হয়ে আছে আর কি। এই যে আমার ছোট কাকুর ছোট মেয়ে। তো কি অবস্থা, কি খাচ্ছিস তুই? এই যে তার আতা খাওয়ার স্টাইলটা দেখেন, তার মুখে কি অবস্থা। কি কি খাচ্ছিস, এর নাম কি এটার? এই যে দৌড়। এই যে বন্ধুরা, আমি আর আমার আব্বু বাজারের দিকে যাচ্ছি, আর কেনাকাটা কিছু এখনও বাকি আছে, সেজন্যই মূলত যাওয়া হচ্ছে। কিছু ফুড আইটেম আর কিছু মশলা জাতীয় খাবার দাবার নেওয়া লাগবে, কিছু নুডলস নেওয়া লাগবে, সেজন্যই মূলত যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, কেনাকাটা মোটামুটি সব কিছু শেষ। তো জার্মানির বড় ভাইদের কাছে যখন ফোন দিলাম যে ভাই সব কিছু কিনে ফেলছে, আর কি কি কেনা লাগবে, তো সবাই বলল যে আর কিছু কিনিস বা না কিনিস, একটা বদনা নিয়ে আসিস অবশ্যই। তো সেই জন্যই আজকে একটা বদনা নিয়ে আসলাম। আসলে বিষয়টা হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওরা ওয়াশরুম শেষ করার পর, টয়লেট শেষ করার পর শৌচ কাজ করে না, ওরা টিস্যু দিয়েই কাজ চালিয়ে দেয়, ওরা পানি ইউজ করে না। সেজন্যই বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যারা যায় তাদেরকে এরকম বদনা নিয়ে যাওয়ার জন্য রিকমেন্ড করা হয়। সো আমিও একটি নিয়ে নিলাম বদনা।